হিন্দুস্তানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। জুলাইয়ের আজকে 9 তারিখ, অর্থাৎ 9 তারিখ শুরু হলো, 9 জুলাই 2024-এর এই উত্তাল সময়ের কথা বলছিলাম। জুলাই নিয়ে আলোচনা, জুলাই যে অভ্যুত্থান ডেকে এনেছিল, জুলাই সেটি বিপ্লব ছিল কিনা, এই যে বিতর্ক মিলতে না মিলতেই, মানে শেষ হতে না হতেই, মেলাতে না মেলাতেই নতুন বিতর্ক শুরু হয়েছে যে জুলাই আসলে কি। এখানে কেউ 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 মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলবো, যারা একটু অ্যাক্টিভিজমের মাধ্যমে জুলাইকে নেগেটিভ ন্যারেটিভের মধ্যে প্রবেশ করতে চাচ্ছেন। জুলাইয়ের স্টেক হোল্ডার যারা, তারা কেউ নিজেকে জুলাইয়ের পুরোটা দাবিদার করেন। জুলাইয়ের স্টেক হোল্ডার এমন লোক আছেন যারা জুলাইকে অস্বীকার করেন না, কিন্তু জুলাইকে বিভিন্নভাবে দৈর্ঘ্যচ্ছেদ করে সেটাকে বিভিন্নভাবে দেখার চেষ্টা করছেন। আমি যেটা প্রথমে আলোচনা করতে চাই যে ঠিক এই তারিখে জুলাইয়ে কি ঘটেছিল সেটি, এবং এরপরে আমি জুলাইয়ে যারা সরাসরি আন্দোলনে ছিলেন সেই ছাত্র জনতা, তাদের দুইজন আছে আমাদের সাথে আজকে। তাদের কাছে জানতে চাইব যে আসলে জুলাইকে তারা 2 বছর পরে কোন ফ্রেমে দেখছেন। জুলাইয়ের ছাত্র আন্দোলন আজকের বিষয়। আমাদের সাথে আছেন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, মোসাদ্দেক বলেই আমরা চিনি। মোসাদ্দেক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনারা দুইজনই সেই সময় মাঠে ছিলেন। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য, সংসদে প্রধানমন্ত্রী। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস। বিএনপি জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে, মন্তব্য জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফ্যাসিবাদ, নতুন হোক পুরাতন হোক, মেনে নেব না। পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 10 জনের মৃত্যু, টানা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরী, জলাবদ্ধতায় চরম ভোগান্তি। বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়ন ব্যবস্থায় কাঠামোগত বড় পরিবর্তন আসছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উন্নয়ন অর্থায়ন ব্যবস্থায় সংস্কার জরুরি মনে করে সিপিডি। দর্শক, শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনায় যাব। আমি মোসাদ্দেক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি সেই সময় আন্দোলনে ছিলেন। 7 জুলাই 2024 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় গণপরিবহন বন্ধ এবং রাস্তা অবরোধ কর্মসূচি চালায় এবং বাংলা ব্লকেড নামে নতুন কর্মসূচি দেয়। আমি একটু এই বিষয়গুলো জানতে চাই, যে ওই সময়ের একটু রিকল করা, যে এই যে আপনারা নাম দিচ্ছিলেন বাংলা ব্লকেড, তো গণপরিবহন বন্ধের তো আমরা হরতাল ব্যবহার করে আসতাম, আপনারা বাংলা ব্লকেড কেন দিয়েছিলেন? প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই বৈশাখী টিভিকে, যে আজকের এই গুরুত্বপূর্ণ আলাপ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং পাশাপাশি দর্শক যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমাদের প্রধান এবং প্রথম কর্তব্য ছিল, আমাদের যে একমাত্র লক্ষ্য ছিল, সেটি হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার আদায় করা, এবং সেই আদায়ের ক্ষেত্রে যাতে করে এই আন্দোলনটা কোনোভাবে বিতর্কিত না হয় এবং কোনোভাবেই এখান থেকে সরকার যাতে ট্যাগিং করতে না পারে, সরকার যাতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অ্যালাইন করে দিয়ে এই আন্দোলনটাকে যাতে কর্নার করতে না পারে, এবং পক্ষপাত দুষ্ট বা বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন আছে এই ধরনের শব্দ চয়ন করে যাতে আন্দোলনের উপরে দমন পীড়ন চালাতে না পারে, সেই জায়গা থেকে আমাদের কর্তব্য ছিল এখানে একটা সম্পূর্ণ নতুন একটি অবয়ব দেওয়া। সেই জন্য আমরা শুরুর দিকে আপনি দেখেছেন যে আমরা প্রথম দিন কি করেছি, 5 জুন যখন রায় দেয়, আমরা সন্ধ্যায় একটা মিছিল করেছি। মানববন্ধন ছিল কিন্তু সেটা মিছিলে পরিণত হয়েছিল। এরপরে আমরা পরের দিন মিছিল করেছি, তারপর দিন অর্থাৎ রবিবার আমরা স্মারকলিপি দিই অ্যাটর্নি জেনারেল বরাবর, এবং স্মারকলিপি দেওয়ার পরে
এরপর আমাদের আলটিমেটাম ছিল, মানে আমাদের আন্দোলনটা দেখেন ধারাবাহিকতা লক্ষ্য করেন যে খুব শান্তিপূর্ণভাবে আগাচ্ছিল। আমরা প্রথমে মানববন্ধন করলাম, এরপরে মিছিল করলাম, এরপরে স্মারকলিপি দিলাম, এরপরে 1 জুলাই থেকে আমরা মিছিল করলাম, গণমিছিল করলাম, সংবাদ সম্মেলন করলাম। এইভাবে ধারাবাহিকভাবে আমরা কিন্তু চেয়েছিলাম যে দ্রুত যাতে এর সমাধান হয়ে যায়, যৌক্তিক সমাধান হয়। এবং আমরা এমন কোনো জায়গায় যেতে চাইনি যাতে করে সাধারণ মানুষের কোনো ভোগান্তি তৈরি হয়। এই পর্যন্ত আমরা 6 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, কিন্তু আমরা দেখতে পেলাম যে গভর্নমেন্টের মধ্যে কোনো নড়াচড়া নেই এবং তাদের মধ্যে কোনো আমাদের আন্দোলনটাকে বা আমাদের যৌক্তিক দাবিকে তারা বিবেচনায় নেবে সেভাবে কোনো তাদের। তো আপনাদের আন্দোলনে কি তখন মানুষের সাড়া ছিল? তখন জি, মনে হচ্ছিল অবশ্যই। গণমাধ্যমের সাড়া ছিল? সব গণমাধ্যমের সাড়া ছিল কিনা সেটা নিয়ে আসলে প্রশ্নের জায়গা থাকতে পারে, তবে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ছিল। আমার ধারণা ওই সময় সব গণমাধ্যমের সাড়া ছিল, ওই সময়টায়, ওই সময়ও ছিল। এই যদি গণমাধ্যম অন্যদিকে যায় সেটা 17-18 তারিখের পরে। আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করতে পারি, হয়তো তুলনামূলকভাবে আগে 15 তারিখের আগে বেশি ছিল, তারপর আরও কমে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, পর্যাপ্ত যেভাবে কাভারেজ থাকা দরকার সেটা আমার কাছে ঘাটতি মনে হয়েছিল। এইভাবে আমরা আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং 7 তারিখ আমরা বাধ্য হয়ে আমরা বাংলা ব্লকেট ঘোষণা করলাম। এই যে ব্লকেট শব্দটা যে বললেন, আমরা এখানে দেখেছি হরতাল দেখেছি, আমরা অবরোধ দেখেছি, ধর্মঘট দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। তো এই বিষয়গুলো আসলে মানুষের এক ধরনের এই শব্দগুলো শুনলে কিছু মানুষের মধ্যে প্রশান্তি আসলেও ওভারঅল মানুষের মধ্যে একটা নেতিবাচকতা চলে আসে যে হরতাল মানে নেতিবাচক কোনো কিছু। তো সেই জায়গা থেকে এখানে আমরা একটা নতুন শব্দ দিলাম যেটার মাধ্যমে আসলে সব মানুষ যাতে কানেক্টেড ফিল করতে পারে। কারণ এই যে এই আন্দোলনটাতে একজন রিক্সা চালক যেভাবে কানেক্টেড ফিল করছে, কারণ সে মনে করেছে যদি এই কোটা ব্যবস্থা থেকে যায় তাহলে তার সন্তান চাকরি পাবে না মেধার ভিত্তিতে। ঠিক একইভাবে একজন মধ্যবিত্ত যে মনে করে এখানে একটা ইনসাফ হওয়া দরকার, সে ওইখানে কানেক্টেড ফিল করেছে। তো সেই কারণে আমরা হরতাল, অবরোধ এই ধরনের নামের দিকে না যেয়ে আমরা বাংলা ব্লকেট এই নামের দিকে গিয়েছিলাম। এবং আজকে যেহেতু 9 জুলাই, এই 9 জুলাইয়ের কথা মানে স্মরণে আসলে আমার একটা কথা মনে পড়ে এখনও, যে ওই দিন দুজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা হাইকোর্টে গিয়েছিলেন রিট পিটিশন করতে, যাতে করে এই যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা অবৈধ ঘোষণা করা হয়, এই যে 18 পরিপত্র ফিরিয়ে আনার রায়টি। তো তখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে গিয়েছিল, কিন্তু 8 তারিখে আমরা যে প্রাথমিক যে সমন্বয় কমিটিটা করেছিলাম 64 জনের, সেখানে তারা কেউ ছিল না। তবে তারা এই পরিচয় ব্যবহার করে তারা সেখানে গিয়েছে। পরবর্তীতে আমরা বিবৃতি দিয়েছিলাম যে এরকম কোনো সিদ্ধান্ত আমরা নিইনি, যদি কোনো শিক্ষার্থী যেয়ে থেকে তারা ব্যক্তিগতভাবে গিয়েছে। এবং আমাদের দাবিটা ছিল সরাসরি গভর্নমেন্টের কাছে, হাইকোর্টের কাছে না বা আদালতের কাছে না। আমাদের দাবিটা ছিল গভর্নমেন্টের কাছে। দাবিটা এরকম ছিল যে গভর্নমেন্ট জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন আহ্বান করবে এবং আহ্বান করে কোটা বাতিল না, কোটার যৌক্তিক সংস্কার করে, সেটা হতে পারে 5%, 5 থেকে 7% বা সর্বোচ্চ 5%। আমার যতটুকু মনে পড়ে আমরা বলেছিলাম যে সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। তো এরকম একটা সংস্কার করে যাতে করে আইন পাশ করা হয় সংসদে, সেই দাবিটি আমাদের ছিল। সেই দাবিতে আমাদের আন্দোলন চলছিল। আপনারা তো সেই সময় চিন্তা করেন নাই যে এই আন্দোলন দিয়ে আপনি সরকার ফেলে দেবেন? আসলে সরকার ফেলে দেওয়ার সিদ্ধান্ত আমাদের তখনই নিতে হয়েছে যখন আমাদের দেওয়াল একেবারে পিঠ থেকে গিয়েছে। না, সেই সময় তো আপনার গুণাক্ষরেও আপনাদের মাথার মধ্যে কোনো সময় এই কৌশল ছিল না। ওই সময় আমাদের মাথায় চিন্তা কি ছিল? একমাত্র ছিল, আমরা যারা আন্দোলন শুরু থেকে সংগঠিত করেছি, আমাদের মাথায় চিন্তা এটাই ছিল যে আমাদের কোটার যে যৌক্তিক দাবি, সেই দাবিটা আমাদের বাস্তবায়ন করতে হবে, কোটা সংস্কার করতে হবে, সেটি আমাদের তখনকার লক্ষ্য ছিল। আচ্ছা, আমি জীবনকে একটু করি। তখনও তো আপনারা এই কোটা বিরোধী আন্দোলনের সাথে তখনও কি যুক্ত হয়েছেন? আমরা নিজ প্রতিষ্ঠানে, আপনি তো প্রাইভেটে পড়তেন, এটার সাথে বলবো আসলে আমি যেহেতু ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছি, ছাত্র দলের সাথে যুক্ত আছি, আমাদের মৌন সমর্থন ছিল প্রথম থেকে। জুলাইয়ের ফার্স্ট, আমি যদি ভুল না করি 3 তারিখ বা 4 তারিখের প্রথম ইয়েতে আমাদের যে সকল নেতাকর্মীর দলীয় পরিচয় ছিল না, পিছনের সারিতে ছিল, তাদেরকে নির্দেশনা ছিল তারা যাতে প্রত্যেকটা স্পটে যার যার অঞ্চলে যে আন্দোলনটা সংগঠিত হচ্ছে সেইখানে তারা যুক্ত থাকে। বাট অবশ্যই পিছনের টায়ারে উনি ওনার বক্তব্যে একটা কথা বলেছেন, যেটা হচ্ছে রাজনৈতিক ফ্রেমিং যাতে না করতে পারে এজন্য তারা একটা ভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছিল। এবং তাদের যে সমন্বয় কমিটি করেছিল, আমি জানি যে ছাত্র সংগঠনগুলোরও এই চিন্তাটা ছিল যে আমাদের সরকারকে সুযোগ নিতে দেওয়া যাবে না।
আমরা তাদের সাথে সমর্থিত ছিলাম। তারা যেই প্রক্রিয়া গিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের কেউ এটার সাথে এঙ্গেজ হবে না, সেটা তাদের নীতিগত সিদ্ধান্ত ছিল প্রাথমিকভাবে, যেটা যদিও তারা সেটা ভায়োলেট করেছে। পরবর্তীতে দেখলাম শিবিরের একাধিক নেতা তারা পরিচয় গোপন করে এখানে ঢুকেছিল, তো সেটা ভিন্ন আলাপ। কিন্তু কথা না, হচ্ছে ওই আলোচনা যাব আমরা না, সেটা আমি আমার জায়গা থেকে প্রথম বলি। জায়গা থেকে আমাদের বিষয়টা ছিল আমাদের যে সকল নেতা কর্মী পরিচয়বিহীন ছিলেন, যারা সেইভাবে মার্ক না, ধরেন আমরা যদি পরিচয় যুক্ত আমরা কেউ গেলে কিন্তু এটাকে ফ্রেমিং করা সহজ হতো যে এটা তো বিএনপি বা জামাত বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত, মানে এটা আপনাদের সেটা ছিল। আমরা শুরু থেকে সচিন্তিত জুলাইয়ের মতামতই ছিল। ফার্স্ট উইকে আমরা তাদের সাথে সংযুক্ত হয়ে যাই এবং যৌক্তিক যে সংস্কার বলেছিল তারা চেয়েছিল সর্বোচ্চ 5% রাখার জন্য, সেটার সাথে আমরা নীতিগতভাবে একমত ছিলাম। কিন্তু আমরা তাদের সাথে অফিসিয়ালি সরাসরি যুক্ত হই, আমি যদি ভুল না করি আমাদের 16ই জুলাই আমাদের কেন্দ্রীয় অফিসে আমাদের পল্টনে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন হয়। সেই সংবাদ সম্মেলনে সরাসরি বলা হয় আমরা তাদের সাথে পূর্ণ সমর্থন দিলাম এবং তারপরে আমরা তাদের সাথে ওপেনলি মাঠে যুক্ত হই, যেটা 18ই জুলাই থেকে সামনে চলে আসে। আচ্ছা, আমি মোটামুটি সেই সময় আপনাদের ছিল সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিফাত রশিদ, প্রাণিবিদ্যা বিভাগের সার্জিস, ইংরেজি বিভাগের হাসনাত আব্দুল্লাহ, ভাষা বিজ্ঞান বিভাগের আসিফ মাহমুদ, ভূগোল বিভাগের আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খানতালাত মাহমুদ রাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল, তারপর এরপরে তো আমরা আবু সাঈদ এদেরকে দেখলাম, ওয়াসিমকে দেখলাম, মানে যখন আন্দোলন চরম পর্যায়ে গেল। আচ্ছা, আমি মোসাদ্দেকের কাছে আবার আসি। সেটা হলো যে এই আন্দোলনের এই ঠিক 2 বছর পরে, 2 বছর বলবো না, তৃতীয় বার্ষিকী আর কি, এটা আপনারা এখন কোন ফ্রেমে দেখেন মোসাদ্দেক? আসলে জুলাই তো আমাদের কাছে একটা অপার সম্ভাবনা নিয়ে এসেছিল, এখন আর নাই না। জুলাই তো ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়েছে। হ্যাঁ, যখন আমরা জুলাইতে মানে ছিলাম, ওই অপার সম্ভাবনাটা নাই আমাদের আমি কাছে। শেষ করি যে সে সময় আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে আমরা মনে করেছিলাম যে আমাদের এই রেভলিউশনের মাধ্যমে 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি, সেই বাংলাদেশে আমরা ম্যাসিভ অনেক পরিবর্তন দেখতে পাবো। এবং আমাদের জুলাই শহীদদের যে স্পিরিট, এই যে আমাদের প্রায় 2 সহস্রাধিক শহীদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গিয়েছেন, তাদের পুরো জীবনটাকে তারা ত্যাগ করে গিয়েছেন, তাদের যে স্বপ্ন ছিল, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। যেই ছেলেটা শুধুমাত্র মানুষের অধিকারের কথা চিন্তা করে জীবন দিয়ে গিয়েছে, যার চিন্তা ছিল যে চাকরিতে কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ পাবে, কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করলাম আমাদের মুভমেন্টের থেকেই বিপ্লবের যারা নেতৃত্বস্থানীয় ছিলেন তারা যখন কেউ সরকারে গেলেন, তাদের সুপারিশে তদবিরে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় চাকরি হচ্ছে। তো এখানে আমাদের স্বপ্নভঙ্গ হলো। এবং আমাদের আরেকটা আবার শুনতে চাই এই কথাটা, আমি বুঝতে পারিনি। আমরা বলছি যে আমাদের যারা শহীদ হয়েছেন, জুলাইয়ের শহীদ, তাদের অন্যতম একটা মূল স্পিরিট ছিল যে সরকারি চাকরি হবে মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং সেখানে সুপারিশ তদবির এইসব বিষয়গুলো থাকবে না। কিন্তু আমাদের মুভমেন্ট থেকেই যারা সরকারে গেলেন, তাদের কারো কারো সুপারিশে দেশ টিভির নিউজ হয়েছে এবং অনেক বিষয় নিউজ হয় নাই। কিছু কিছু নিউজ হয়েছে, কিছু কিছু নিউজ হয় না। আপনারা জানেন যে যখন কোনো ভাগ বাটোয়ারা হয় তখন পারস্পরিক সবাই মিলেমিশেই ভাগ করে, সব পক্ষ মিলে ভাগ করে, এবং এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা বাইরে আসে আর অধিকাংশ ক্ষেত্রেই চাপা পড়ে যায়। কথা বলছেন এখানে? আমি নিউজের ছাত্র প্রতিনিধির নামও আছে, এটা বোঝার জন্য আর কি, যা আমি স্পষ্ট করে বললাম। ওর কথা পরিষ্কার। বিএনপি নেতাদের অনেক নাম আছে এখানে, তখন বিএনপি সরকার ছিল না, তারপর তাদের নাম আমরা ওখানে দেখেছি। তো এখানে তার তদবিরের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে চাকরি হলো, এটা আমাদেরকে হোঁচট খাইয়েছে। এবং এর বাইরে আমাদের যে স্পিরিট ছিল যে সংস্কার হবে, কোনো দুর্নীতি হবে না, কোনো টেন্ডারবাজি হবে না, কোনো নিয়োগ বাণিজ্য হবে না, যারা খুনের সাথে জড়িত তাদের বিচার হবে, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে, যারা টাকা পাচার করেছে দেশে, প্রায় আপনারা জানেন গত 16-17 বছরে প্রায় 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, যেই টাকা দিয়ে বাংলাদেশ চোখ বন্ধ করে মিনিমাম 3 বছর থেকে 4 বছর চলতে পারে। বাংলাদেশের বাজেট মাত্র 8 লক্ষ কোটি টাকা বা 9 লক্ষ কোটি টাকা, এবং আগে আরও কম ছিল। 3-4 বছর একটা দেশ চলতে পারে, এই পরিমাণ টাকা একটা দল পাচার করেছে।
সেই টাকা ফেরত আনার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা আসলে আমাদের দেখতে পেয়েছি যে আমরা শুধু এটাই পেয়েছি এবং আরও কিছু কিছু বিষয় পেয়েছি যে ফেসিবাদী যে জাতাকল পাথর আমাদের বুকে চেপে বসেছিল সেটি সয়ে গিয়েছে, আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি, কিছুটা বাক স্বাধীনতা ফিরে এসেছেও, কিন্তু আমাদের যে অপার স্বপ্ন ছিল ওভারঅল তার সিকি ভাগও বাস্তবায়ন হয়েছে বলে আমি মনে করি না এখনও। এমনকি এই সরকারের পরিবর্তন হওয়ার পরেও ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরে মানুষের যে নিরাপত্তা, জননিরাপত্তা, মানুষ আচ্ছা এই জায়গাটায় আমি আবার আসবো মোসাদ্দেক, এই জায়গায় আবার আসবো। আপনার যে কথাটা সেটা আমি জিওনের কাছে। জিওন, মোসাদ্দেক যেই অপার সম্ভাবনার কথা বললেন, যে প্রথমে স্বপ্নটা বললেন, জি। পরে দেখলেন যে সেই স্বপ্নর ভঙ্গ হয়েছে, আপনি কি সেটার সাথে একমত? জি, আমি উনি আমাকে অনেকটা ইজি করে দিয়েছে এই বিষয়ে কথা একদম বলার জন্য। রেগুলার যে আলোচনাটা সেটা আমরা আবার পরে আসবো। জি জি, আমি যেটা ওটাতেই আসতেছি। মোসাদ্দেক শুরু করছিলেন যে উনি- সরকারকে নিয়ে, উনি এই যেহেতু সরকারকে বলেছে, নিয়ে, সেটা নিয়ে আমি পরে আসবো। ওনাকেই কোট করছি। উনি যেহেতু বলেছে স্বপ্নটা ভেঙে গিয়েছে বা স্বপ্ন ভঙ্গ হয়েছে, স্বপ্ন ভঙ্গ কারা করেছে? ইন্টারিমের সময় তো জানি জুলাই ফাউন্ডেশন বা জুলাই কেন্দ্রিক যে টাকা বাগবাটোয়ারেরও বিভিন্ন বিষয় ছিল, যেটা নিয়ে মানে যারা জুলাই আহত হয়েছে হসপিটালে ছিল তারা পর্যন্ত একদিন রাস্তায় নেমে এসেছিল, এটি নিয়ে আন্দোলন করেছে। তো সেই জিনিসটা তো তখন থেকে দেখেছি। সেটা বাদ দিলাম, জুলাইয়ের অনেকগুলো স্পিরিট ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি মনে করি আমাদের ঐক্যমত হওয়া, বাংলাদেশ প্রশ্নে এক হওয়া। ফ্যাসিস্টের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি মূলত কি পরিবর্তনের জন্য, কোন বিষয়টা চাওয়ার জন্য। উনি ওনার বক্তব্যে বলল, যেহেতু আসলে এটা আমার জন্য দৃষ্টিকটু, বললেন সোশ্যাল মিডিয়াতে পোস্টের জন্য আটক হচ্ছে। তার মানে আপনি মানে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার বিষয়টা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এটা আমি থামাই দিছি, কিন্তু ওকে বলতে দেইনি, এটা নিয়ে পরে আলোচনা যাব। আচ্ছা, তার আগে একটু আমি একটা জিনিসই বলবো, উনার স্বপ্ন কি সেটা আমি জানি না। উনি যেহেতু জুলাই যারা আন্দোলন করেছিল, যারা সমন্বয় করেছিল, প্রথম সারির একজন, আমি ধরে নেই না, অনেকের মধ্যে উনিও গুরুত্বপূর্ণ একজন, কারণ তাদের মাধ্যমে শুরুটা হয়েছে। তো সেইখানে যেহেতু লক্ষাধিক মানুষের অধিক মানুষজন যেহেতু বিভিন্ন পয়েন্টে নেমে এসেছিল, আমি বলবো বাংলাদেশের প্রায় 80% লোকজন এটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল। কেউ সশরীরই ছিল, কেউ বাসায় বসে হলো তার জায়গা থেকে করেছিল। সবার তো চাওয়াটা একরকম ছিল না। আমি মনে করি ম্যাক্সিমাম মানুষজনের চাওয়াটা, সেটা আমি যেহেতু একটা অঞ্চলের সামনে ছিলাম, আমার সব শ্রেণী পেশার মানুষজনের সাথে কানেক্ট হওয়ার সুযোগ ছিল। আমি বুঝি তারা বিগত 17 বছরের যে দৈন্যদশা ছিল, মানুষের ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, বেসিক নিডস যেটা রাষ্ট্রের কাছ থেকে একজন নাগরিকের পাওয়ার কথা ছিল সেটা পায়নি। হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা, এটা চাকরি হোক অন্য জায়গায় হোক, বৈষম্যের শিকার হয়েছিল সেটার জন্য। এবং তারা যখন দেখছে যে রাজপথের বিরোধী দল, সহজ কথা, সরকারের বিপক্ষে যারাই কথা বলছে, সেটা বিএনপি সহ বিরোধী দলীয় জোট সহ এবং ভিন্ন মতের যাদের রাজনৈতিক এজেন্ডা ছিল না, তারাও কোনো কারণে কথা বলে তারা গুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা শিকার হচ্ছে, একাধিকবার তাদেরকে জেলে যেতে হয়েছে, ফিজিক্যালি টর্চারের শিকার হতে হচ্ছে। তখন তারা মনে করলো যে না, আমরা তো এরকম বাংলাদেশ চাইনি। তারা খুবই ফুস ছিল বিগত 17 বছর। যখন একটা ইস্যু আসলো, আপনি দেখবেন, আমি ওনার সাথে একমত, 18 জুলাইয়ের আগ পর্যন্ত আন্দোলনে একটা শ্রেণী যুক্ত ছিল এবং সংখ্যাটা অধিক ছিল। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষজনই কিন্তু আস্তে আস্তে যুক্ত হচ্ছিল। বাট 18 জুলাই থেকে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষজন, আমাদের অভিভাবকরাও রাস্তায় নামা শুরু করলো। দুইটা ফেজে কিন্তু সেখানে যুক্ত হওয়া। তো সেখানে যারা নেমেছে, আমি যদি ধরি একটা রিক্সা চালক, যেহেতু আমার ওই অঞ্চল একাধিক, আপনি যদি দেখেন ভাইরাল ছিল যেটা হচ্ছে একটা হসপিটাল, আমি নামটা ভুলে গেছি, সরি এটার জন্য, উনি ছিলেন, আমাদের মুদি দোকানদার পর্যন্ত শহীদ হয়েছে। স্পেশালাইজড হসপিটাল, কি স্পেশালাইজড হসপিটাল, আমি নামটা ভুলে গেছি এখন। তো সেখানে যারা শহীদ হয়েছেন, আমি যদি বলি 18 জুলাই, পরবর্তীতে 19 জুলাইতে ম্যাসাকার ঘটলো গুরুত্বপূর্ণ দুইটা অঞ্চলের মধ্যে, আমাদের রামপুরে বনশ্রী একটা, সেখানে যারা যুক্ত হয়েছে তাদের কিন্তু আসলে রাষ্ট্রের কাছে সরাসরি কোনো চাওয়া ছিল না। আপনি দেখবেন অনেকের পরিবারের কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে না, কিন্তু তাদের একটাই চাওয়া ছিল, আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। এবং বাংলাদেশের যেটা হয়েছে বিগত 3-3টা নির্বাচনে মানুষ তাদের বেসিক যেটা হচ্ছে 5 বছরে অ্যাটলিস্ট রাষ্ট্রকে পরিচালিত করবে, সেটার জন্য তারা তাদের বাক স্বাধীনতার পাশাপাশি ভোটাধিকারটা প্রয়োগ করতো, সেটা সুযোগ ছিল না। আপনি দেখবেন ভোট দিতে মানুষজন যাওয়া বন্ধ করে দিয়েছিল। ইভেন কি আমি যদি বলি ফ্যাসিস্টের যে দল, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাও যাওয়া এক সময় বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সিটি কর্পোরেশনের ভোট, সেই জায়গা থেকে কিন্তু মানুষ সেই পরিবর্তনটা চেয়েছিল এবং চেয়েছিল পরিবর্তিত বাংলাদেশে আমরা অ্যাটলিস্ট বাক স্বাধীনতাটা ফিরে পাবো, আমাদের কথা বলার জন্য গুম হতে হবে না, খুন হতে হবে না, আমাদের আটকও হতে হবে না। আমি ওনার সাথে একমত, কিন্তু আপনার বুঝতে হবে, আমি আসলে এটা প্রসঙ্গে চলে আসে,
আপনি বাক স্বাধীনতার নামে যদি আমার পরিবারের সদস্য, নারী সদস্য, নারী নেত্রী তাদেরকে নিয়ে যা ইচ্ছা তা বলবেন, আমার নামে ভুয়া ফটোকার্ড ছড়াবেন, মিথ্যা তথ্য ছড়াবেন, তখন সেটা কি করবেন? জিয়ন, আমরা এই বিষয়ে সুনির্দিষ্টভাবেই যাব যে এখনকার বাংলাদেশে আসলে কি হচ্ছে। বিরতিতে যাবার আগে আমি প্রশ্ন রেখে যাই। মোসাদ্দেক, আপনার কাছেও প্রশ্ন থাকলো, জিয়নের কাছেও প্রশ্ন থাকলো যে পরিবর্তন 17 বছরের পরিবর্তন কি ওয়ান ফাইন মর্নিং সব পরিবর্তন হয়ে যাবে, আপনার কি এমন চান কিনা? এক। 2 নাম্বার হলো যে এমন মনে হয় কিনা যে ওয়ান ফাইন মর্নিং আমি সকালবেলা উঠে দেখলাম সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি সকালবেলা উঠে দেখেছিলাম যে শেখ হাসিনার পতন ঘটেছে, এটা সম্ভব, কিন্তু এরপরের সব কিছু পরিবর্তন হয়ে গেছে, এটা সম্ভব কিনা? এক। 2 হলো যে এই যে একটা নির্বাচন হলো, নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো এবং নির্বাচিত সরকার, নির্বাচিত দল সরকার গঠন করলো, এটাকে পরিবর্তন মনে হয় কিনা? এবং তৃতীয় হলো যে বাক স্বাধীনতার উন্নয়ন ঘটেছে নাকি আগের মতো পরিস্থিতিতেই আছে? 3টা প্রশ্ন থাকলো। এক হলো ওয়ান ফাইন মর্নিং হুট করে পরিবর্তন হয়ে যায় কিনা, এটা সম্ভব কিনা? 2 হলো এই যে ভোট দিল মানুষ, নির্বাচন হলো, নির্বাচিত সরকার, নির্বাচিত দল সরকার গঠন করলো, এটাকে পরিবর্তন মনে হয় কিনা? 3য় নাম্বার, বাক স্বাধীনতার উন্নয়ন ঘটেছে কিনা? দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। জিরো আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। জিয়ন, আমি যে 3টা প্রশ্ন করেছিলাম, আমার মনে হয় মোসাদ্দেককে আগে বলতে দিলে আপনি অ্যান্সারটা খণ্ডন করতে পারবেন। মোসাদ্দেক, আমি 3টা প্রশ্ন করেছিলাম। একটা হলো যে আসলে পরিবর্তনটা কি ওয়ান ফাইন মর্নিং হুট করে সব পরিবর্তন হয়ে যায় কিনা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন। আর একটা হলো যে এই যে নির্বাচন হলো, নির্বাচনে নির্বাচিত দল সরকার গঠন করলো, এটাকে পরিবর্তন মনে হয় কিনা? 2, বাক স্বাধীনতার উন্নয়ন ঘটেছে কিনা? জি, দেখুন, আমি এখানে এটাকে এইভাবে বিবেচনা করতে চাই যে যখন কোনো রেভলিউশন ঘটবে তখন অবশ্যই সেখানে একটা বড় সড়ো চেঞ্জ আসবে। আমি এটা অস্বীকার করিই না, আমি শুরুতেই বলেছি যে আশানুরূপ পরিবর্তন হয়নি। আমি বলবো যে সিকিবাগও হয়নি, আমি এটাই বলেছি। পরিবর্তন হয়নি যে বিষয়টা তেমন না, পরিবর্তন হয়েছে কিন্তু আশানুরূপ হয়নি। এখন ধরেন আপনি যেটা বলেছেন নির্বাচিত দল সরকার, এটা তো অবশ্যই অনেক বড় পরিবর্তন, মানুষ ভোট দিতে পারছে, এর থেকে বড় পরিবর্তন তো গত 16-17 বছরের তুলনায় আর হতে পারে না। বা বাক স্বাধীনতার উন্নয়ন ঘটেছে কিনা, বাক স্বাধীনতার উন্নয়ন কতটুকু ঘটেছে সেটা নিয়ে আসলে যথেষ্ট প্রশ্ন থাকতে পারে। আমাদের যে মূল স্পিরিট ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেই বৈষম্য নিরসন হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। বৈষম্য কতটুকু নিরসন হয়েছে, আপনি হয়তো বলতে পারেন এতটুকু হয়েছে এতটুকু হয়েছে, কিন্তু আশানুরূপ হয়েছে কিনা? আমি বলবো যে আশানুরূপ হয়নি। বাক স্বাধীনতার ক্ষেত্রে ভাই যেটি বললেন, জীবন ভাই চমৎকার কথা বলেছেন যে সমালোচনা, সরকারের সমালোচনা করার জন্য গ্রেপ্তার বা ব্যক্তিকে নিয়ে অশ্লীল ফটোকার্ড ছড়ানো বা গুজব ছড়ানোর কারণে গ্রেপ্তার। আমি স্পেসিফিক 3 থেকে 4টা কেসের কথা বলতে পারবো যেটাতে কোনো ফেক ফটোকার্ড ছড়ানো বা গুজব ছড়ানো, অশ্লীল কিছু ছড়ানোর কারণে গ্রেপ্তার করা হয়নি, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে পোস্ট করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ঘটনা আছে। আবার এমনও আছে যে আমরা বাগেরহাটে দেখেছি যে বিরোধী দলের সমালোচনা করার কারণে গ্রেপ্তার হয়েছে, এই ধরনের ঘটনাও আছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের শঙ্কার জায়গা আছে। এবং আমি অবশ্যই এটির সাথে আমি একমত হব যে যারা গুজব ছড়ায়, ফেক ফটোকার্ড ছড়ায়, আমার নামে অসংখ্য গুজব, অসংখ্য ফেক ফটোকার্ড ছড়ানো হয় ভুয়া তথ্য দিয়ে, যেটা কারণে আমার মানহানি হয়। তো এইসব বিষয় যারা করে তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যারা সরকারের সমালোচনা করেছে, শুধুমাত্র সরকারের পলিসিগত বিষয় সমালোচনা করেছে, এই কারণে গ্রেপ্তার কোনোভাবেই কাম্য হতে পারে না। আর ভাই আরও গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ইন্টারিমের সময় যে জুলাই যে স্বপ্ন ভেঙেছে বা যেটি বললেন যে হ্যাঁ, এটা সত্য যে ইন্টারিমের সময় থেকেই আমাদের স্বপ্ন ভঙ্গ শুরু হয়েছে। আমরা চেয়েছিলাম যে সংস্কার ইন্টারিম বাস্তবায়ন করে দিয়ে যাবে, কিন্তু ইন্টারিম সেটি করে যায়নি। এবং আমরা চেয়েছিলাম যে ইন্টারিম নিরপেক্ষভাবে তারা দেশ পরিচালনা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে না, ইন্টারিমের মধ্যে ইন্টারিম মানে নিরপেক্ষ জায়গাটা নাই। ইন্টারিম বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভাগ বটারের একটা সরকার।
যে কারণে কিন্তু আমরা ইন্টারিমের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে বর্তমান গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি যদি একটু তথ্যের সাথে অ্যাড করেন আমাদের জন্য ভালো দর্শক না আপনি তো মাত্র বললেন যে সরকারের সমালোচনা করার জন্য শুধুমাত্র অ্যারেস্ট হয়েছে হাসান নাসিমকে কেন গ্রেফতার করা হয়েছে আপনি তথ্য সহ বলেন হাসান নাসিমকে কেন গ্রেফতার করা হয়েছে আপনি বলেন একটু তথ্য সহকারে উনি কি বলেছেন হাসান নাসিমকে কেন গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম তো এই জায়গা থেকে আমি মনে করি যে ইন্টারিমের যে দায় শুধুমাত্র ইন্টারিমের একার দায় না ইন্টারিমের যারা উপদেষ্টাগুলো ছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশে এসেছেন তো সেই জায়গা থেকে বর্তমান সরকারও দায় একেবারে এড়াতে পারে না আমি যেরকম জামাত এনসিপিকেও দায় মুক্তি দিচ্ছি না তেমন আমি মনে করি যে বর্তমান সরকারের সবথেকে বড় দায়টা কারণ বর্তমান সরকারের হাতে সুযোগ রয়েছে এখনও তারা এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে তারা বেশি কিছু না তারা যদি 31 দফাটা বাস্তবায়ন করে তাহলে আমি মনে করি অনেক বড় চেঞ্জ আসবে 31 দফা তো বিএনপিরই জি এটাই বলতেছে এটা যদি বাস্তবায়ন করে তাও অনেকটা চেঞ্জ আসবে তারা বলেছিলেন তারা বিচার বিভাগের স্বাধীনতা আনবেন কিন্তু আমরা দেখলাম যে বিচার বিভাগের জন্য যে পৃথক সচিবালয় করা হয়েছিল সেটি বাতিল করে দেওয়া হচ্ছে তারা বলেছিলেন যে সংবিধান সংস্কার পরিষদ করবেন সংবিধান সংস্কার করবেন সেই সাংবিধানিক সংস্কার পরিষদ তারা শপথই নিলেন না শপথ নেওয়ার তো সময় চলে গিয়েছে আমি বলছি এটি তো প্রথম দিন থেকে হওয়া দরকার ছিল 31 দফায় কমিটমেন্ট ছিল বিএনপির যে তারা প্রথম দিন থেকে তারা কমিটমেন্ট ছিল তারা মূল বাজেটের 4/1 যেটি ইউনেস্কো স্বীকৃত সেটি তারা শিক্ষা খাতে বরাদ্দ দেবেন 25%, সেটি কিন্তু তারা দিতে পারেন। এটা সত্য যে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই যে গতবার শিক্ষা খাতে যে বরাদ্দ ছিল যে আমি ওইটা বলতে চাই, আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই যে গত বছর যা বরাদ্দ ছিল তার থেকে কিছুটা হলে বাড়ানো হয়েছে, কিন্তু তারা যে কমিটমেন্ট করেছিলেন সেটি কিন্তু হয়নি। তো এই জায়গাগুলোতে আমার প্রশ্নের জায়গা থাকবে। তবে এটা সত্য যে মানুষ ভোটাধিকার দিতে পেরেছে, মানুষ এখন তবে একটা সরকার নির্বাচিত সরকারে বসবাস করছে, কিন্তু যে মূল যে বিষয়গুলো ধরেন হাসিনার প্রতি ক্ষোভ কেন? কারণ হাসিনা গুম করছে, হাসিনা আবরার ফাহাদের মতো পিটিয়ে মারছে। এই সরকার কি এই দিকে যাচ্ছে? যে আমরা তো দেখলাম যে এই সরকারের ছাত্র সংগঠন আমরা দেখেছি তেজগাঁও কলেজে সাকিবকে কীভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। তবে আমাদের এই সরকারের আমলে কি গুম খুন হয়েছে বা আমি বলছি না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কি হয়েছে? না, গুম খুন আমি এখন বলছি না। তবে এটা সত্য সরকারের প্রথম 100 দিনে প্রায় 600-র মতো খুনের ঘটনা ঘটেছে, প্রথম 600 দিন। এবং সরকারের প্রথম 2 মাসের মধ্যে প্রায় অলমোস্ট 40-এর কাছাকাছি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক আছে, ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনের খুন করলে এটা কি সরকারের দায়ে যাবে? যখন আইনের শাসন শক্তিশালী হবে তখন অবশ্যই একজন মানুষ আইন হাতে তুলে নেওয়ার আগে, আঘাত করার আগে 10 বার ভাববে। আমি মুসাদ্দিক জুলাই বিপ্লবে অন্যতম একজন হতে পারে, আমি নেতৃস্থানে বলছি না, আমি নিজেকে দাবি করছি না, আমি তো একজন অংশগ্রহণ করেছি, একজন কর্মী ছিলাম। আমার দাবি ছিল যে একটা বৈষম্যহীন নিরাপদ একটি বাংলাদেশ হবে। আমাকে শাহবাগ থানার মধ্যে এই সরকারের আমলে শাহবাগ থানার মধ্যে ওসির রুমের কাছে নিয়ে আমার এখানে পিটানো হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত প্রতিনিধি, এবং সেই ঘটনায় পুলিশ আমার মামলা নেয়নি। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, পুলিশ মামলা নেয়নি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল 3 দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দিবে। আজকে প্রায় 2-3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। যে মোসাদ্দেককে থানার ভেতরে প্রবেশ করে, আমি বলছি না কে কোন ছাত্র সংগঠন আমি জানি না, কিন্তু তাকে মারা হয়েছে এবং এই যে মামলাটি হয়নি এইটা আমি এখানে বলছি। এই জায়গাগুলোকে আপনি খণ্ডন করবেন কিনা? এবং মোসাদ্দেক আগে যে কথাগুলো বলছেন, শুরু করব ওনার এক বন্ধুর একটা স্ট্যাটাস দিয়ে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে সালাউদ্দিন আম্মানের পোস্ট। উনি এবং আবি জুবায়ের 2 জন একসাথে বসে, এটা 2025 সালের পোস্ট, হচ্ছে অক্টোবরের 29 তারিখ। এখানে সরাসরি বলছে মব বন্ধু ওনাকে ট্যাগ দিয়ে। এটা ফানি টাইপের পোস্ট ছিল, আমি ধরে নিচ্ছি, কিন্তু এই মবস্টার শব্দটা কিন্তু এই 3 জন ব্যক্তির সাথেই যুক্ত। আপনি এই সালাউদ্দিন আম্মার, মোসাদ্দেক, আবি জুবায়ের, আপনি যদি দেখেন ইন্টারভিউয়ের সময় যেই কয়টা মব হয়েছে ঢাকায়, আমি ঢাকা সিটিরটাই বলছি পারে, প্রত্যেকটাতে কোনো না কোনোভাবে তাদের নাম জড়িত হয়ে গেছে। এটা তো আমি জড়িত করিনি, সামাজিক মাধ্যমে। আপনি যদি আমারে বলেন, আমি এখানে উদাহরণ একটা না, আমি তো স্পেসিফিক বললাম ওই সময় যতগুলো ইনসিডেন্ট ঢাকায় ঘটেছে প্রত্যেকটা জায়গায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক
আচ্ছা, নাম বলেন। আমি আমি আচ্ছা আপনি যে স্পেসিফিক বলেন আমাকে একটু সময় দিবেন, জি, অবশ্যই। আমি সার্চ করে দিব, আমি পরে একটু আপনি না, বলার পুরোটা সময় সময়। আমি বললামই, আমার বলা শেষে আমি আপনি- স্পেসিফিক ঘটনা সহ দিব। আপনি আচ্ছা, just আমি আমি একটা অন উদাহরণ এয়ারে দেন। বলতেছি, আচ্ছা, আমাকে এটা শেষ করতে দেন, আপনি যখন জিয়নকে বলবেন বলতে আমি দেই। বের করে দিব। জি, ওকে, ওকে। তবে আপনারা একাধিক দিন যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি যেই ঘটনা আরো সহজ করে দেয়, মাত্র যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনসিডেন্টটা টানলেন যে আপনাকে পিটানো হয়েছে, আমি ধরে নিচ্ছি তর্ক সাপেক্ষে, আপনারা তো ফেসবুকে পোস্ট দিয়ে গিয়েছিলেন ওই জায়গায়, পোস্ট দিয়ে যাননি আপনি? যেমন অস্বীকার অবশ্যই করবেন? আমরা কি গুপ্তভাবে না জানি তো আপনি আমরা কি গুপ্তভাবে গুপ্তভাবে জানেন না? যাবো? আচ্ছা তাহলে তো আরেকটা বিষয় আছে, মজার বিষয়, তাহলে ওইটাতে আগে আসি। গুপ্ত শব্দটা আনছে, এইটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমার মনে হয় আপনারা একটু জুম করে দেখাবেন। উনি এটা কি? আমি বলেন, শেষ এটা করি, কি? আমি তুলে ধরবো, আপনি যেহেতু বলেন, গুপ্ত এটা শব্দ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে শিবির কর্তৃক প্রতিটা হলের রুমে রুমে প্রোভাইড করা যে সিটটা ছিল শিবির কি এটা প্রোভাইড করেছে? 100% আপনাদের আপনি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী, জায়গায়। আপনি জানেনই না। তাহলে শিবির কি এটা আপনি প্রোভাইড করেছেন? আমি দেখাচ্ছি আপনি আপনাকে। বলেন আপনি প্রোভাইড করেছেন। শিবির প্রোভাইড করেছে, এই যে আপনি তো তাদের এটা list। নির্বাচনের দিনেরটা বলছেন ভাই, না, না, আপনি দেখেন নির্বাচনের দুটোকে কেন আগে ঘোরাচ্ছেন? পরে এটা শিবির প্রুভেন, এটা এটা- একাধিক মিডিয়াতে এসেছে, শিবির আপনাদের এটা বিশ্ববিদ্যালয়ের provide করেছে, ভাই আপনি আর তর্ক ওটা করলে হচ্ছে সারা হাতে দিন। লেখা একটা আমি তো leaflet, বললাম এটা এখানে আপনার নামও বসিয়ে দেওয়া ভাই সম্ভব। আমার এটা তো বসানো না, এটি- চ্যালেঞ্জ করুক, এটা- শিবির বলুক যে এটা- আমরা এটা দেই নাই, প্রুফ এটা হাতে লেখা, এটা চাইলে আপনার নামও এখানে বসানো আমি সম্ভব। শেষ এটা করি ভাই, যে কেউ আপনার আপনার বলার নাম সময় আমি বসিয়ে বাধা আপনার দেইনি, নাম প্লিজ। আচ্ছা, আমরা আপনি একটু যেহেতু আপনার এটা নামের বলেন। সাথে মব আচ্ছা, শব্দটা মোসাদ্দেক, যুক্ত, টক শোতে জিয়নকে সেটা নিয়ে বলতে আসবেন দেন। না, প্লিজ বলেন। আমাকে শেষ জিয়নকে করতে বলতে দিন। দেন। এটা কিন্তু আমার না, আমি বললাম ছাত্র সংসদ নির্বাচনে আমাদের প্যানেলের যারা আছে অনেকেই একাধিক জায়গায় এটা নিয়ে কথা বলেছে, প্রুভেন ডকুমেন্ট মিথ্যা সহকারে, কথা এবং বলছে। হলের একাধিক কথা একাধিক বলে সত্য হয়ে যারা যাবে। হলের যারা সিটে ছিলেন বিভিন্ন জনের তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়াতে। এখন আপনি যদি অস্বীকার করেন আমি এটা প্রুফ দিতে পারবো না। ওই সময় এটা নিয়ে একাধিক আছে, টকশোতে আপনি কথা আগান। বলেছি, প্রুফ সহ আগান। আমার সমালোচক যারা ছিল এটা ডিনাই করতে পারেনি, এবং শিবিরের একাধিক লোক ছিল সেখানে। তাকে এবং এবি জুবাইরকে কিন্তু শিবিরের প্যানেল থেকে আমি যদি বলি, আমি তর্ক সাপেক্ষে তাদের সম্পাদকদের বাদ দিয়ে তাদের প্রচারণা চালিয়েছে। বাদ দিলাম কি হিসেবে ছিল সেটা আমি জানি না, উনি কি গুপ্ত না সুপ্ত না অন্য পরিচয় সেটা উনি বলতে পারবে। উনি আমাকে বললেন যেটা উনি পোস্ট দিয়ে গেছে, পোস্টে কি শব্দটা ছিল উনি ওনার পোস্টটা দেখাক পরবর্তীতে বক্তব্যের সময় উনি সবাইকে বলেছেন, উনি কিন্তু বলেন না ডাবির যারা আছেন আসেন, উনি সবাইকে ওনার পোস্টে উল্লেখ করেন সবাই শাহবাগ থানায় আসুন। কেন রে ভাই? আচ্ছা, আমি post দেখাবো। আইনের শাসন নাই দেশে, আপনি দেখান আইনের শাসন নাই, সেইখানে কেন আপনি সবাইকে শাহবাগ থানায় আসার জন্য বললেন? আপনি বলেছেন, এবি জুবাইরও বলেছে, দুইজনের জি, জি, পোস্টে ওকে, আছে। দেখাবো। তো ঠিক আছে দেখাবেন। তো সেই জায়গায় যাওয়ার পরে আমি যদি বলি যাকে আটক করা হয়েছিল সে শিবিরের পদধারী না, তা আমি ধরলাম ডাকসুর সদস্য, আপনি তো সম্পাদক, এবি জুবাইর সম্পাদক, আপনাদের বিপিজিএস আছে। আমি যদি ছাত্র শিবির বাদ দিলাম তাদের পরিচয়, তারা ডাকসুর বিপিজিএস হিসেবে তারা আসতে পারতো। আপনি জানেন তখন আপনারা সব থেকে বিতর্কিত ছিলেন, আপনাদেরকে স্বঘোষিত, আপনারাই নিজেদেরকে মস্টার হিসেবে দাবি করছেন। তো কেন আপনি গেলেন ওইখানে পরিস্থিতি উস্কে দেওয়ার জন্য? আপনি জানেন যেই জায়গায় আমি আসলে পরিস্থিতি ভিন্ন দিকে যাবে, সেই জায়গায় তো নিরপেক্ষ জায়গা থেকে উচিত আমাকে একটু এটা থেকে দূরে রাখা, সেটাই করেছে। এবং যখন পরিস্থিতি অন্যদিকে গেল তখন আপনি যেটা বলছেন সেটার দায় কিছুটা নেই। কিন্তু আপনারা যখন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী নেত্রী যিনি জুলাই অংশগ্রহণ করছে, আমি তার রাজনৈতিক জায়গাটা বাদ দিলাম, কিন্তু জুলাই তার অংশগ্রহণ ছিল, তার ব্যাপারে যখন মপ করা হলো তখন আপনারা কি যুক্তি দিয়েছেন আমি এটা জানতে চাই, যে আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেন হয়। তবে হ্যাঁ, আপনার আইনি অধিকার পাওয়ার যোগ্যতা আছে, আপনাকে কেউ মারল কিনা বা মেরেছে কিনা বা কেন মেরেছে সেই প্রসঙ্গে না গিয়ে আমি বুঝি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আপনি আইনি সহায়তা পাওয়ার দাবিদার। তবে আমি বুঝি মাঝে মাঝে মব ডাকার পরে যদি আমি সেই মবের শিকার হই, সেটার জন্য আমি এককভাবে অন্যকে দায়ী করতে পারি না, এখানে দুই পক্ষেরই দায় আছে। আমি ওনার কিছু প্রশ্ন নিয়ে বলি, উনি ওনার কথায় বলেছে প্রতিরক্ষা খাতে কিন্তু বাংলাদেশের ইতিহাসে 71 সালে এই প্রথম সর্বোচ্চ বাজেট হয়েছে। তো এটা কেন উনি নলেজে নিলেন না? উনি যে বক্তব্যের একজনের, যাক প্রথমে কিন্তু উনি 3 জনের নাম বলেছিলেন, যাক পরবর্তীতে একজনের হাসান কি আপনি নামটা বলেছিলেন বলে, জি তার কথা বললো, যাক একটা কেস দিয়ে কিন্তু আপনি একটা সরকারের সমস্ত কিছুকে জাস্টিফাই করতে পারবেন না। অনেক উদাহরণ আছে, বিবি সৌদার মতো একজন নারী, পরবর্তীতে দেখা গেল উনি জামাতের সাথে কানেক্টেড, উনি অসংখ্য পোস্ট দিয়েছে বিএনপিকে ব্যাশিং করে, ফটোকার্ড ভুয়া ফটোকার্ড বানিয়ে উনাকে নিয়ে কিন্তু জামাতের আমির যিনি বিরোধী দলীয় নেতা সংসদে পর্যন্ত কথা বলে দিয়েছে। অথচ আমরা কিন্তু প্যাট্রোনাইজ দেখতেছি বিরোধী দলের পক্ষ থেকে, যে না ভুয়া ফটোকার্ড যারা করে সরকারের সমালোচনার নামে মিথ্যা তথ্য যারা ছড়ায় তাদেরকে মানে আইনি বাধা দেওয়া, আইনি কাজে বাধা দেওয়ার জন্য তাদের কার্যক্রম। বিচার বিভাগকে নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, বিচার বিভাগকে স্বাধীনতার কথা বিএনপিও বলেছে, তার ইশতেহারে আছে, করলো না কেন? মজার একটা টুইস্ট দেখেন, বিএনপিকে কোথাও বলেছে আমরা বিচার বিভাগকে স্বাধীন করব না, যেই সিস্টেমটা করেছে সেটা থেকে সরে আসছে কেন? আমি তথ্যভিত্তিক বলি আপনাকে, আমি যদি আপনাকে বলি পাল্টা, বিগত 17 বছর বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছে ম্যাক্সিমাম কি আওয়ামী ফ্যাসিস্টের দোসররা নাই? এটা আপনি কিভাবে চ্যালেঞ্জ করতে পারেন? এখন যদি সেই প্রক্রিয়াটা যায় যেটা আলাদা বিচার বিভাগের জন্য সচিবালয় করার কথা, সেখানে কাদেরকে ইনক্লুড করার কথা? ওই চেয়ারগুলোতে যারা যাবে ম্যাক্সিমাম, আমার ধারণা যে ম্যাক্সিমাম এই ফ্যাসিস্টের দোসর হতে পারে।
এজন্য হয়তো বা একটু সময়, আপনি সময় দেখেন। এটা আমি একটা জিনিস বলবো, পিএম যেহেতু সংসদে বলেছে আমরা স্বাক্ষরিত জুলাই সনদের পুরোটা আমরা অক্ষর অক্ষরে পালন করব, 100% আমি আস্থাশীল। আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য জনগণ, আমি বলবো না, যেহেতু এই তথ্যটা এসেছে এইখানে দ্য ডেল্টা গ্রামে কিন্তু আজকে একটা রিপোর্ট বের হয়েছে যেটাতে বলা হয়েছে বাংলাদেশের জনগণের মধ্যে 75.3% জনগণ তারেক রহমানের প্রতি সন্তুষ্ট, উনি প্রধানমন্ত্রী হিসেবে আছে। এবং এটার সব থেকে বেশি পরিমাণ রায় এসেছে রংপুর থেকে, যে অঞ্চলের ম্যাক্সিমাম আসন আমি যদি বলি জামাত এবং এনসিপির দখলে, তো সেই জায়গার লোকজনের কিন্তু পার্সেন্টেজটা সবচেয়ে বেশি ছিল। আমি এই যে ওয়েবসাইট লিঙ্কও আপনি চেক করে দেখতে পারেন। তো সেই জায়গায় উনি যেহেতু বলেছেন আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যেহেতু ফেসিস্টের দোসররা, যেটা নাকি হয়েছে আওয়ামী লীগের এই পুলিশ প্রশাসনের একটা বড় অংশ কিন্তু আওয়ামী ফেসিস্টের সুবিধাভোগী। আপনি জানেন এই 2 দিন আগে কিন্তু 33 জন গুরুত্বপূর্ণ পদধারী তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। সংখ্যাটা 33,000 হতে পারে, তাদেরকে অব্যাহতি দিতে হবে। রিসাফল করা এবং যে আমরা যেটা চাই পরিবর্তনটা, সেটা করার জন্য কিন্তু ধাপে ধাপে আগাতে হবে। আপনি কি এক রাতের মধ্যে 33,000 মানুষকে জয়েন করতে হবে? আমি তার 2টা জিনিস বাকি রয়েছে এইখানে যদি বলি। ইন্টারিমের সময় যেটা হয়েছে, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছিল এজাজ সাহেব, উনি তথ্যসহ আমাদের একজন প্রখ্যাত সাংবাদিক কিন্তু নিয়ে এসেছে, উনি হচ্ছে নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত, হিজবুত তাহরিরের সাথে। আমি তো ওনাদের একটা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম না, কেন এই নিষিদ্ধ সংগঠনের নেতাকে এই জায়গায় বসানো হলো? আমরা এর বিপক্ষে কথা বলি, একাধিক মিছিল কিন্তু তাদের আছে। উনি যেহেতু চেয়েছে আমি 2-1টা হলো বের করে দেখাবো, যেহেতু উনি চ্যালেঞ্জ করেছে। তো এই বিষয়টা হচ্ছে আমরা আমাদের কথা বলার জন্য অনেক কথা বলি, পরিবর্তনের কথা বলি, পরিবর্তন কতটা চাই সেটা আমার কাজ দিয়ে দেখা যাবে। আমি নিজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছি না, কথা বলছি একরকম, কিন্তু কার্যক্রম করছি মবের মাধ্যমে। তাহলে এটা মনে হয় বাংলাদেশের জনগণ সেটার প্রতিফলন ভোটের মাধ্যমে যেটা দিয়েছে সেটা 2 মিনিট আপনার হাতে দিচ্ছি, বিরতি পরে আবার পাবেন আপনি। উনি যেই অভিযোগগুলো করেছেন সেগুলোর জবাব আসলে 2 মিনিটে দেওয়া কঠিন। না, আপনি আবার পরে পাবেন। প্রথমত উনি একটি ফেক ভুয়া একটা কাগজ দেখিয়েছেন যেখানে আমার নাম রয়েছে, এবং আমরা 4 জনের একটা প্যানেল দিয়েছিলাম, আমি, আমার বন্ধু এবি জুবায়ের এবং আমার বন্ধু আসিফ খান এবং আব্দুর রহমান। আর কেউ নাই, শেষ করি জিয়ন শেষ করি। আপনি তো বললেন, আপনি তো ডাকসুর ভোটারও না, আপনার জানার কথা না এটা। তো এই দেখেন 4 জনের নামই এখানে আছে, উনি যে ফটোকার্ডটা দিয়েছেন এখানেও 4 জনের নামই থাকবে, দেখেন ওনাকে চেক করতে দেখেন। তো যেটি হয়েছে যে শিবির তারা এই যে মানে তালিকাটা, নামের তালিকা চিরকুট, এটা তারা বিতরণ করেছে, এটি বিতরণ করা অন্যায় ছিল। নির্বাচনের দিন ছাত্রদলও করেছে, শিবিরও করেছে এবং অন্যান্য ছাত্র সংগঠনও করেছে। এরকম একাধিক লিফলেট আমি আটকিয়েছি, আমি নির্বাচন প্রার্থী হিসেবে, এটা যেহেতু অবৈধ আমি আটকিয়েছি, নির্বাচন কমিশনকে খবর দিয়েছি, তাদের কাছ থেকে এরকম লিফলেট উদ্ধার করেছি। সবগুলো লিফলেট এই লিফলেট ছিল, এই ধরনের কোনো লিফলেট আমি তাদের কাছে দেখিনি। আপনি দেখেননি, সেটা নিয়ে তারপরে এর পরের বিষয় হচ্ছে যে এখানে তিনি বলতেছেন যে এখানে শিবিরের প্যানেলে সবার নাম দেখা, বাকি আমাদের প্যানেলে 4 জনের নাম ফাঁকে ফাঁকে বসায় দেওয়া। 4 জন না 2 জন, আমি 4 জন। আপনি ওপেন করেন, আপনি ওপেন করেন, আপনি জেনে কথা বলবেন প্লিজ, ওপেন করেন। আপনি কার্যনির্বাহী সদস্য 1 নম্বরে আসেন, কার্যনির্বাহী সদস্য 1 নম্বর আশিক খান, কার্যনির্বাহী সদস্য 2 নম্বরে আসেন আব্দুর রহমান আল ফাহাদ। এই যে 4 জন, এই 4 জন মিলে হচ্ছে আমাদের প্যানেল ছিল, এবং আমাদের প্যানেলকে বিতর্কিত করার জন্য আমার ধারণা কেউ পরিকল্পিতভাবে এরকম একটি তালিকা করে যেখানে শিবিরের প্যানেলের সদস্যদের নাম এবং আমাদের 4 জনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমাদেরকে বিতর্কিত করা যায়। আচ্ছা, এই ছবি ছাড়া আমি আর কোনো ছবি আমি নির্বাচনের পরে কখনো দেখিনি, এই ছবিটাই শুধু আমি দেখেছি। এবং আপনি যে প্রিন্টটা করেছেন না হুবহু সেইটাই আমার প্রিন্ট, দেখেন ভাস্কর ভাসগুলো দেখেন, একটা ছবি একটা কাগজই একটা কাগজ ছড়িয়েই প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি এখান থেকে ক্যামেরায় ওপেন চ্যালেঞ্জ করছি আজকে ঢাবি শিবিরের বর্তমান সভাপতি মহিউদ্দিন খান, তিনি তখন সম্ভবত সাংগঠনিক সম্পাদক ছিলেন শিবিরের, তিনি আমাকে তার অফিসে চায়ের দাওয়াত দেন ডাকসু নির্বাচনের আগে, এবং মহিউদ্দিন খান হয়তো শুনবেন, তিনিও এটা সাক্ষ্য দিবেন। তিনি আমাকে প্রস্তাব করেছিলেন আমি যদি তার প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করি, বা আমি যাতে এজিএস পদে নির্বাচন করি, আমি বলেছি যে আমি শিবিরের প্যানেল নির্বাচন করব না, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব। তাহলে আমার তো তাদের শিবিরের প্যানেলে যদি নির্বাচন করতাম, আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম অন টিভি টকশোতে, মহিউদ্দিন খানকে আপনারা জিজ্ঞাসা করবেন তারা আমাকে অফার করেছিল কিনা, আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম কিনা। তো আমরা যদি শিবিরের প্যানেলে আসার দরকার ছিল, আমরা এইভাবে এজিএস পদে নির্বাচন করতে পারতাম, সম্পাদক হিসেবে নির্বাচন করার প্রয়োজনীয়তা ছিল না। আচ্ছা, এরপরে উনি বলেছেন আমরা মব করেছি, মব যদি কেউ করে থাকে সেটি বিএনপি করেছে। আচ্ছা, 5 আগস্টের পরে মবের বিষয়টা নিশ্চয়ই আপনার একটু এলাবোরেট লাগবে, আমি বিরতির পরে সেটা প্রবেশ করি। জি জি, আমার প্রশ্ন আমি আপনার সাথে একসাথে মিলিয়ে নিলাম যে মব স্টার, আমি যেটা দেখলাম এটা আমিও দেখেছিলাম,
এই পোস্টটা যে আপনি এবি জুবায়ের এবং সালাউদ্দিন আম্মার, আপনারা তিনজন দারুণ জনপ্রিয় মুখ ছিলেন এবং আপনারা নিজেরাই নিজেদেরকে মব স্টার বলেছিলেন। এটা আসলে কেন, কি এই ব্যাখ্যাও নিশ্চয়ই আপনি দিবেন। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আবারও স্বাগত জানাচ্ছি। মোসাদ্দেক, এই যে মব স্টারের কথা তুলছে জিয়ন, এই পোস্টটা আমিও দেখেছিলাম। মব স্টার আসলে কি? আমরা তো মেগা স্টার শুনেছি, ফুটবল স্টার শুনেছি, মাইকেল জ্যাকসনকে শুনেছি যে মেগা স্টার টু মেগা স্টার। মব স্টারটা কি আসলে? দেখুন, জীবন ভাই এবং অনেকেই ধারাবাহিক যারা আমাকে অপছন্দ করেন বা আমার সমালোচনা না ভাই, করতে চান, অপছন্দেরও ভিন্ন না না জিনিস। আমি বলছি সমালোচনা করতে চান, অপছন্দ করতে চান, দুইটাই আছে। এমনটা না সবাই আমাকে পছন্দ করে যারা সমালোচনা করে। সমালোচক মানে অপছন্দ না, না, সমালোচনা ওইটাই হয় বলতেছি। কাজের। জি, আর জি। অপছন্দ হচ্ছে ব্যক্তিগত জায়গা জি, আমি থেকে কেউ ওইটাই কারো বলতেছি। যদি তো না যারা আমাকে চায়, অপছন্দ সেগুলো- করেন জীবন খুব জি জি সেটাই আমি বলছি যে খুব যারা আমাকে দারুণ সমালোচনা একটা করেন কথা বলেছেন বা যে যারা আমাকে সমালোচনা হলো কাজের। জি জি যারা সমালোচনা করেন বা যারা অপছন্দ করেন, যারাই করেন না কেন, তারা সবাই এই প্রোপাগান্ডাটা চালানোর চেষ্টা করেন যে আমি মুসাদ্দিক মব করেছি। আমি আজকে অন ক্যামেরা চ্যালেঞ্জ করলাম যে কেউ দেখাতে পারবে না যে আমরা একটা মব করেছি, কারো গায়ে হাত তুলেছি। কোনো ঘটনা, একটা ঘটনা এরকম দেখাতে পারবে না যারা আমরা কারো গায়ে হাত তুলেছি, আমি কারো গায়ে হাত তুলেছি। আপনি তো এবং স্ট্যাটাসটা আসুন দেখাতে শেষ চাচ্ছিলেন করুন, যেটা। শেষ করতে দিন প্লিজ। আচ্ছা জীবন শেষ করতে দিন। তো একটা ঘটনা কেউ দেখাতে পারবে না যে আমরা কারো উপর মব করে গায়ে হাত তুলেছি। কিন্তু মব যদি কেউ করে থাকে, বিএনপি 5 আগস্টের পরে মব করে নিজেদের দলীয় নেতাকর্মী প্রায় 2 শতাধিককে খুন করেছে। মব যদি কেউ করে থাকে, আওয়ামী লীগ করেছে, সেটি তারা গত 16-17 বছরে প্রায় 7,000 বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছে। তো মব যদি করে থাকে তারা করেছে। আর আমরা কি করেছি? আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি। যখন মব করে রাজশাহীতে একজন ছাত্রলীগ, সে হতে পারে ছাত্রলীগ, কিন্তু তাকে অন্যায়ভাবে যখন হত্যা করা হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মব করে, যে মবের ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী জড়িত ছিল, যার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে, তোফাজ্জল হত্যাকাণ্ড, সেটার প্রতিবাদ আমরা মিছিল করেছি। রাজশাহীতে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন হত্যাকাণ্ড হয়েছে মব করে, সে হতে পারে, কিন্তু মব করে যখন হত্যাকাণ্ড হয়েছে সেই মবের বিরুদ্ধে আমরা মিছিল করেছি। দেখেন এই যে মিছিলের ছবি। আচ্ছা, এরপরে আমরা আর কী কী করেছি দেখেন। এই যে যখন অন্য সে হতে পারে, যে এখানে নাইম ছেলেটা, তাকে অন্যায্যভাবে আঘাত করে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। আমরা যা করেছি, গণতান্ত্রিক আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। সে হতে পারে বাম সংগঠন করে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। এই যে সুন্নি আলেম মাওলানা রইসুদ্দিনকে হত্যা করা হয়েছিল গাজীপুরে মব করে, সেটার প্রতিবাদে রাজপথে আমরা দাঁড়িয়েছি। এই যে আমি মানববন্ধন করেছি। আচ্ছা আসেন, ছাত্রদল নেতা সাম্যকে যখন হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছি। তারপরে যখন যুবদল নেতা তৌহিদকে হত্যা করা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে ইউনিসেফ গভর্নমেন্টের আমলে, যৌথ বাহিনী পিটিয়ে হত্যা করে যুবদল নেতা তৌহিদকে কুমিল্লায়, সেটার প্রতিবাদে ছাত্রদল যুবদলও তখন মিছিল করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে মানববন্ধন আমরা করেছি। আচ্ছা, এরপরে আসেন, যখন জাহিদুলকে হত্যা করা হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, তার প্রতিবাদে গায়েবানা জানাজা এবং বিক্ষোভ মিছিল তাৎক্ষণিকভাবে আমরা আয়োজন করেছি। তারপরে ময়মনসিংহে যখন দীপুকে পুড়িয়ে হত্যা করা হয় মব করে, সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ করেছি। আয়েশাকে যখন বিএনপি নেতার কন্যা আয়েশাকে যখন হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে মব করে, সেটার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। তো প্রত্যেকটা ঘটনায় যখনই মব হয়েছে, সেটা যার উপরই হোক না কেন, যখন অন্যায্য কোনো কাজ হয়েছে, অন্যায়ভাবে কারো উপর আঘাত করা হয়েছে, তখন সবার আগে প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তারা সেই গণতান্ত্রিক আন্দোলনকে মব হিসেবে সাব্যস্ত করতে চান সম্ভবত, আমি সেটি মনে করি। আর তিনি ইমির ঘটনা এখানে টেনেছেন। আচ্ছা, ইমির ঘটনা কী ঘটেছে? ইমির ঘটনা, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি। ইমি প্রথম থেকে ঘটনার ধারাবাহিকতা আপনি বুঝুন। আসিফ আহমেদ সৈকত, তিনি ছাত্রলীগের, যেটি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেই ছাত্রলীগের তার ফেসবুক পোস্ট পেজে আইডিতে তখনও উল্লেখ করা বাংলাদেশ ছাত্রলীগ শহীদুল্লাহ হল শাখা। এই আসিফ আহমেদ সৈকত 7ই মার্চের ভাষণের ছন্দবরণে সে গর্ত থেকে বের হয়ে মেডিকেল এলাকায় সে ঝামেলা করার চেষ্টা করছে। এই ছেলে 15 জুলাই ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তো এই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ ওইখান থেকে, নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ত পাওয়ার কারণে। তখন
এই ছেলেকে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে গ্রেপ্তার করা হয়েছে, এই মর্মে স্টিকার সাজিয়ে ইমি আরেক ছাত্রলীগ নেতা সালেহীন, যে কিনা খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে ভিডিও বানিয়েছিল, সেই ভিডিও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে ভিডিও বানিয়েছে, সেটা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এখনও আছে, আপনি যদি যান দেখতে পাবেন। তার নেতৃত্বে আহ্বান করা হয়েছে কর্মসূচি, সবাই 9টায় শাহবাগ থানার সামনে আসেন। তারা কি করবে? তারা আসিফ আহমেদ সৈকতকে মুক্ত করবে। তো ইমির নেতৃত্বে আরও 2জন ছাত্রলীগ, ইমির ব্যাপারে আরও কয়েকটা পয়েন্ট অ্যাড করে রাখি। ইমি একমাত্র ব্যক্তি যিনি কিনা শেখ হাসিনাকে, খুনি হাসিনা ওয়াজেদকে ডাকসুর স্থায়ী সদস্য করার ব্যাপারে, আজীবন সদস্য করার প্রস্তাব তুলেছিল, এবং ছাত্রলীগের যেই টিএসসি ভিত্তিক সংগঠন স্লোগান 71, সেটার নেতা ছিল ইমি। যা দেখেন সে কাকে সাথে নিয়ে গেছে, প্রথমে কারা আমন্ত্রণে গেছে? সালেহিনকে আমি দেখিয়েছি, সে আচ্ছা এরপরে আসেন এই যে আব্দুল্লাহ মামুন, সে সহ সম্পাদক সাজেন জহুরুল হক, স্বপন রায় বিজ্ঞান বিষয়ক সম্পাদক জগন্নাথ হল ছাত্রলীগ। এই 3 জনকে নিয়ে তারা ওইখানে শাহবাগ থানার সামনে ঝামেলা করতেছে। তখন তৎকালীন রমনা জোনের ডিসি মাসুদ ভাই তিনি আমাকে ফোন দেন যে এরা তো কারা আমরা চিনতে পারতেছি না, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। তখন আমি যাই এবং আমরা তার যে রিক্সাটি ছিল, আপনার ভিডিওতে দেখতে পাবেন, আমরা কারো গায়ে হাত তুলিনি, কারো গায়ে আঘাত আমরা করিনি। আমরা শান্তিপূর্ণভাবে রিক্সাটি থানার অভ্যন্তরে নিয়ে গিয়েছি এবং নিয়ে যেয়ে পুলিশকে আমরা বলেছি এরা এদের পরিচয় শেষ করি। আপনারা তো অথরিটি না। আচ্ছা আপনি শেষ করেন, আমি জিওনের কাছে যাব, একদম শেষ প্রান্তে আমরা পুলিশকে আমরা বলে বুঝিয়ে দিই যে এরা এই। তো আপনার যদি মনে হয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে তাদের ব্যাপার ব্যবস্থা গ্রহণ করুন। আচ্ছা, এরপরে এই যে প্রত্যেকের নাম ওখানে যারা ছিল তাদের প্রত্যেকের নাম ছাত্রলীগের কমিটিতে আছে, প্যাডে আছে। আচ্ছা আসেন, এরপরে আসেন। এবং ওইখানে একটা মারামারির ঘটনা ঘটেছে। যখন আমি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতেছিলাম, তখন আরেকটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ওইখানে একজনকে মারধর করেছে। তো ওই দিনের যত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় এবং এর আগে পরে কোনো ঘটনা যেখানে মবের ঘটনা তিনি বলতেছেন কোনো জায়গায় দেখাতে পারবে না, কোনো ঘটনা দেখাতে পারবে না কারো গায়ে হাত তুলেছে, কারো উপর হামলা করেছে। আচ্ছা, উনি আরেকটা অভিযোগ করেছেন, একটু খণ্ডন করার প্রয়োজন মনে হয়, শেষ করেন এক লাইনে। তো উনি বলছেন যে আমরা শাহবাগ থানায় কেন গেলাম, শাহবাগ থানায় জিয়ন বলেছেন যে আপনার ভিপিজিএস কে না নিয়ে আপনারা কেন গেলেন? শাহবাগ থানায় যে ঘটনাটি ঘটেছিল, যে হতে পারে আব্দুল্লাহ মাহমুদ, সে শিবিরের কোনো পর্যায়ের নেতা হতে পারে, সে ডাকসু নির্বাচনও করেছিল, সে যেই হোক, সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। একাধিক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ফ্যাক্ট চেকাররা প্রমাণ করেছে যে ফটোগ্রাফটি ভুয়া, যে ঘটনাটি ঘটেছে সে ভুয়া। তো সেই ঘটনায় সে যখন থানায় গেছে জিডি করার জন্য, তখন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ওইখানে মারধর করা হয়েছে, আলভিকে। ওইখানে ছাত্রদলের কাজ কি ছিল? ছাত্রদল কেন ওইখানে গেল? ছাত্রদলের তো ওইখানে যাওয়ার কথা ছিল না, এখানে তো পুলিশ আছে, তারা কেন গেল? তারা ওইখানে গেছে এবং ওই একটা ছেলে আলভি, সেও শিবির করতে পারে, কিন্তু তার উপর হামলা করেছে। এবং ওরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ভাই আমাদেরকে আটকে ধরছে, ঘিরে ধরছে। করলে কি হামলা করতে হবে কিনা? ওরা ঘিরে ধরেছে যে আমাদেরকে মেরে ফেললে, ভাই আমাদেরকে বাঁচান। তাৎক্ষণিকভাবে আমি রমনা জোনের ডিসিকে ফোন দিছি যে আপনি কি করতেছেন, আপনি কোথায়? বলে যে আমি থানায় নাই, এবং থানায় কোনো, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি থানায় কোনো পুলিশ নাই। তখন আমাদের এই আশঙ্কা জায়গা তৈরি হয়েছে, ছাত্রদল যেভাবে তেজগাঁও কলেজে সাকিবুলকে পিটিয়ে হত্যা করেছে, ঠিক একইভাবে একটা ঘটনা শাহবাগ থানা অবস্থান ঘটতে যাচ্ছে কিনা, সেই কারণে আমরা আলোচনা করার জন্য আমরা শাহবাগ থানায় গেছি এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছি। আমার ভালো লাগছে, উনি অনেকগুলো কথা বলেছেন। আসলে উনি তো সিংহাম, আমরা যে ভারতের সিনেমা দেখি, সিংহাম কিন্তু সবকিছু পরিবর্তন করে দিতে পারে। উনি নিজে বলেছেন ডিসি মাসুদ সাহেব যেটা পারে নাই সেটার দায়িত্ব ওনাকে দিয়ে দিয়ে। আপনার বক্তব্যের মিনিংটাই এটা, শেষ করি প্লিজ। আপনাকে আমি ইন্টারফেয়ার করিনি, আপনি আমাকে নিষেধ করছেন, আমি শেষ করি না, করি নাই, আমাকে কথা বলতে দিন। আপনি জানেন শেষটা আমি কথা বলতে দেন প্লিজ, আমাকে শেষ করতে দেন রে ভাই। এই যে আপনি তো এখানে সাথে মব করতেছেন, আমার শেষ সময় নাই, আমাকে শেষ করতে দেন, আপনি পরে বলেন। এটা মব না, জিয়ন বলেন, জিয়ন আপনি বলেন, আপনি বলেন। উনি সরাসরি বলেছেন, উনি বক্তব্যে বলেছেন যে প্রশাসনের সাথে কথা হয়েছে, একটু থাকবে বলেন না। আমি বলি, মাসুদ সাহেব ওনাকে বলেছেন আমরা চিনি না, আপনারা এসে দেখেন। যে ভিডিওটা সারা দেশের সবাই দেখছে, ওইখানে একটা পুলিশ ছিল,
পুলিশ গেটের ভিতরে, উনারা বাইরে থেকে নিয়ে আসার দায়িত্ব নিয়ে প্রশাসনের দায়িত্ব ওনাকে দিয়ে দিয়েছে। এই জন্য বললাম ওনারা সিঙ্গাম হয়ে গেছেন। আর উনি একটা কথা বলেছেন যে আমি তো ভাই কাউকে, আমি শেষ বলি, উনি বলছে আমি তো ভাই কারো গায়ে হাত তুলি। আসলে তো উনি কারো গায়ে হাত তোলেন, ওনারা তো বিন বাজায়, বাকি কাজ যারা এই যে তৌহিদে জনতার নামে বাকিরা করে কোথায় দেয়। বাজাইছে? একটা শেষ করে উস্কানি আমি দেখান। বললাম মাত্র শাহবাগে গেছেন, আপনি প্রমাণ দিতে পারেন না কেন? কি- আপনি তো কি স্ট্যাটাস দিয়ে প্রমাণ গেছেন, দেয় নাই? সারা দেশের অবশ্যই আমরা জনগণকে status বলেছেন। দিয়েছি, আমরা আপনি দেখেন জানিয়ে সারা দেশের দিয়েছি। জনগণকে আমরা দাওয়াত যাচ্ছি, দিয়েছেন। আমরা দেখেন, বলেছি যে একজন আপনি এই যে শিক্ষার্থীকে মারধর উনি করা হয়েছে, রাজশাহীর শেষ ঘটনা, করতে হবে। রাজশাহীর ঘটনা শেষ করতে হবে। ভাই, উনি বড় কথা বলতে আমি দিচ্ছেন না। স্পষ্ট ভাষায় বলেছি রাজশাহীর ঘটনায় উনি যে ওখানে বলেছেন যে একজনকে আমরা মারধর নাকি করা জড়িত, হয়েছে, ওই এই ঘটনায় জন্য উনি আমরা বন্ধু আছি। জড়িত। No, না, যার আমি বল- status টা আমি দেখে কাকে শেষ করি। জড়িত কিছু বলি না, যেই আমরা বলেছি status টা যখন mob দিয়েছেন, ঘটেছে, সেই আমি ব্যক্তি সেটা কিন্তু ওই প্রতিবাদ ঘটনায় যে করেছি। যেখানে ছাত্রলীগের mob নেতা হয়েছে, মারা গিয়েছে, সেখানে আমরা তার সাথে জড়িত। আপনাদের যেখানে দুজনকে- বলেছে রাস্তাঘাট ছাত্রদল সেখানে কেন আমরা গেছে, প্রতিবাদ তার করেছি। বক্তব্য সেখানে- সে বলে- ভাই, আমি সেখানে শেষ করি। যেখানে mob হয়েছে, সে সেখানে বলেছে আমরা প্রতিবাদ ছাত্রদল কেন জানিয়েছি। গেছে, তাহলে উনারা কেন গিয়েছে? আমরা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্রদল প্রতিনিধি। যেতে পারবে না? বিশ্ববিদ্যালয়ের দুজনকে নির্বাচিত অসংখ্য প্রতিনিধি ধন্যবাদ। হিসেবে DC, আপনার আমরা BPA এই এবং আলোচনায় BSK নির্বাচিত থাকবো। প্রতিনিধি, আমি আপনি নির্বাচিত BPJS কে পাঠান। BPJS কেন আপনি লাগবে? আমি status দিয়ে- নির্বাচিত প্রতিনিধি। ভাই, আপনি তো আমি সব- নির্বাচিত আমি এর জন্য তো প্রতিনিধি। আপনাকে সিঙ্গাম আমি বলেছি। নির্বাচিত প্রতিনিধি, আসলে আমি যাবো ভাই, না। আপনার এই যে mob আপনাদের- আলোচনা করতে আপনাদের যাবো না। দুজনকে অসংখ্য আপনার যে ধন্যবাদ। excess mob mob দর্শক, এটা এই mob আলোচনা আপনি থাকবে। সংবাদ জানাতে আমাদের সঙ্গেই থাকুন। আগামীকাল আবারও একই সময়ে যুক্ত হব। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়াজ। আমি